কে স্বাগতম। আজ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর সামগ্রিক আলোচনা নিয়ে তোমাদের সামনে এলাম। যেহেতু নতুনভাবে একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে এবার থেকে পড়াশোনা শুরু, তাই তোমাদের একটু ভয় লাগতেই পারে, কিন্তু আমার ক্লাসে থাকলে তোমাদের ভয় পেতেই হবে না। আমার ক্লাসগুলোকে মন দিয়ে শোনো, ভিডিওটি বারবার করে দেখলে সমস্ত এমসিকিউ এর উত্তর নিজেরাই দিতে পারবে। চলো কবিতা শুরু করার আগে প্রথমেই জেনে নেই কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি, বর্তমান বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। হিন্দু কলেজে পড়ার সময়ই ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন। 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। সাহিত্য সৃষ্টি শুরু করে মধুসূদন ব্ল্যাক ভার্স এর অনুসরণে অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে যুগান্তর আনেন। গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষায় তাঁর পাণ্ডিত্য ছিল। তাঁর সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হল মেঘনাদ বধ কাব্য। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। তাঁর রচিত নাটকগুলির মধ্যে অন্যতম হল শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকানন, কৃষ্ণকুমারী প্রভৃতি। মধুকবি 1873 খ্রিস্টাব্দের 29 জুন মাত্র 49 বছর বয়সে পরলোক গমন করেন। এরপরে আমরা কবিতার উৎস সম্পর্কে জেনে নিই, কোত্থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি পর্ষদ চতুর্দশপদী কবিতাবলী থেকে নিয়েছেন। এই চতুর্দশপদী কবিতাবলী এটি কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থের 86 সংখ্যক সনেট হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবির সনেটগুলির জন্ম সুদূর ভার্সাই নগরীতে 1865-তে, যদিও গ্রন্থাকারে সেগুলি প্রকাশিত হয়েছে 1866 খ্রিস্টাব্দে। আবারও বলছি, আলোচ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হলো একটি সনেট। এটি মূল কাব্যগ্রন্থের নাম চতুর্দশপদী কবিতাবলী। এবার জেনে নেই কবিতার প্রেক্ষাপট, অর্থাৎ কোন পরিস্থিতিতে কবি এই কবিতাটি লিখেছেন। মাইকেল মধুসূদন দত্ত তখন ছিলেন বিদেশে এবং প্রবল অর্থ সংকটে ভুগছেন। পরিবার নিয়ে ঋণের দায়ে যখন জেল যাওয়ার উপক্রম, অভাব যখন সহ্যের সীমা পার করে গেছে, তখন নিরুপায় মধুসূদন দত্ত বিদ্যাসাগর মহাশয়কে 1864 খ্রিস্টাব্দের 2 জুন ভার্সাই থেকে প্রথম চিঠি লেখেন তার সেই অভাব, তার সেই দুর্দশার কথা জানিয়ে। কিন্তু ঈশ্বরচন্দ্রের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য পাওয়া যাবে কিনা সেই বিষয়ে ছিলেন অনেক বেশি সন্দিহান। তাই পুনরায় আবার 1864 খ্রিস্টাব্দের 9 জুন দ্বিতীয় চিঠি লেখেন। এরপরে আবার তিনি 1864 খ্রিস্টাব্দের 18 জুন তৃতীয় চিঠি লেখেন। যখন একেবারে চরম অবস্থায় তাদের ঋণ পৌঁছেছে, ঠিক সেই সময় হঠাৎ একদিন ডাক এলো বিদ্যাসাগর মহাশয়ের চিঠি সঙ্গে টাকা। সেই টাকায় কিছু ঋণ মুক্তিও ঘটল কবির, এবং বিদ্যাসাগরের এই মহানুভবতার কথা তিনি কোনো দিনও ভুলেননি। তিনি তাই তার কবিতায় বিদ্যাসাগরের শ্রদ্ধা ও ভক্তির কথা তুলে ধরেছেন। কবির অগাধ শ্রদ্ধা ও অপার ভক্তির অর্ঘ্য নিবেদন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মাধ্যমে। কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের সামনে আলোচনা করছি, প্রত্যেকে মন দিয়ে শোনো এবং প্রত্যেকটা লাইন বারবার করে দেখবে, পড়বে।
প্রত্যেকটা লাইনকে তুলে তুলে এমসিকিউ হতে পারে, প্রত্যেকটা লাইনের শূন্যস্থান পূরণ আসতে পারে এবং প্রত্যেকটা লাইনের অন্তর্নিহিত অর্থ, তার ভাবগুলো ভালো করে বুঝে নেবে। শুরু করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিনও যে দিনের বন্ধু। কবি বিদ্যার সাগর বলতে বিদ্যাসাগরের সীমাহীন বিদ্যার কথা বলেছেন। বর্ণ পরিচয়ের হাত ধরে শিশুর শুরু এবং যৌবনে পা দেওয়া পর্যন্ত এই বিদ্যাসাগরের হাত ধরে শুধু বাংলা ভাষার সাহিত্যই নয়, অন্যান্য ভাষার সাহিত্যগুলোও তিনি বাংলায় সরস করে রচনা করেছেন, যা বাঙালি পাঠক হৃদয়ে স্থান পেয়েছে। বিদ্যাসাগরের প্রতিভার দীপ্তিতেই বাংলার সমাজ ও সাহিত্য জীবনে নবজাগরণের প্রথম আলো প্রকাশিত হয়েছে। অপার, অগাধ, অসীম সমুদ্রের মতো তার হৃদয়ে সঞ্চিত ছিল অতুলনীয় জলরাশি। সেই জ্ঞান ধারণার কথাই এখানে তুলে ধরে মধুকবি বিদ্যাসাগরের সেই জ্ঞান সমুদ্রের সঙ্গে তুলনা করেই বিদ্যাসাগরকে বিদ্যার সাগর বলে পরিচিতি করিয়েছেন সারা ভারতে। মাইকেল মধুসূদন দত্তই প্রথম বিদ্যার সাগর, করুণার সিন্ধু, এগুলো বিভিন্ন নামে তাকে অভিবাদন করেছেন। তাহলে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ বিদ্যাসাগর সারা ভারতবর্ষে বিখ্যাত হয়ে আছেন বিদ্যার জননী হিসেবে। শুধু বিদ্যার জননী নন, করুণার সিন্ধু, কথার অর্থ সাগর, অর্থাৎ করুণার সাগর। তার কাছে এত করুণা রয়েছে যে করুণা তিনি দীন দুঃখী, যারা দীন দরিদ্র গরিব, তাদেরকে তিনি ঢেলে দিয়েছেন। দীন অর্থাৎ হত দরিদ্র এবং দীনের বন্ধু বলতে স্বয়ং ঈশ্বর। কবি ঈশ্বরচন্দ্রকেও স্বয়ং ঈশ্বর তথা পরম ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন। দীনবন্ধু অর্থাৎ পরমেশ্বর দুঃখী ভক্তদের দুর্দশা যেভাবে দূর করে, বিদ্যাসাগরও ঠিক তেমনি ভক্তদের দুঃখ দুর্দশা দূর করেছেন। মধুসূদনের মতো অগণিত রিক্ত জীবন নতুন প্রাণ দিয়েছেন বিদ্যাসাগর তার করুণার সিন্ধুতে। কি বলছেন কবি? উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। মধুকবির দৃষ্টিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেমাদ্রি স্বরূপ। হেমাদ্রি কি? হেম যুক্ত অদ্রি, হেম অর্থাৎ স্বর্ণ, অদ্রি অর্থাৎ পর্বত, সোনার পর্বত। এখানে সেই সোনার পর্বত এর সঙ্গে তুলনা করেছেন। অদ্রির আরেকটি অর্থ সুমেরু পর্বত হয়ে থাকে। কবির দৃষ্টিতে তার হৃদয় অমূল্য সোনার কিরণে উদ্ভাসিত। দয়া, মায়া, মমতা, করুণা সমস্ত রকমের জ্যোতি যেন বিদ্যাসাগরের ব্যক্তিত্বে বিরাজমান। জ্যোতি সোনার ছটার মতোই চির প্রবাহ চলেছে। হেমকান্তি কথার অর্থ স্বর্ণকান্তি বা সোনার বরণ, আর অম্লান কথার অর্থ উজ্জ্বল, অর্থাৎ স্বর্ণ কিরণ যেমন উজ্জ্বল যেমন অম্লান, বিদ্যাসাগরের ঠিক একই রকম সোনার ছটার মতোই যেন তার জ্ঞানের জ্যোতি, যেন করুণার তার ভাবনা। কবি তার মধ্যে বিশাল ব্যক্তিত্ব ও তার হৃদয়ের মাঝে সঞ্চিত অমূল্য গুণরাশি প্রত্যক্ষ করেছেন। তাই মধুকবি হেমকান্তি হেমাদ্রির সঙ্গে বিদ্যাসাগরকে তুলনা করেছেন। কবি বলছেন, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জনাশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে,
গিরিশ। বিদ্যাসাগর শুধু বাংলা গদ্যেরই উপকার নন, তার পাশাপাশি তিনি একজন দয়ার সাগর। তিনি অগণিত হত দরিদ্র, দিন দরিদ্র মানুষকে প্রতিপালন করেছেন। বিদ্যাসাগরের অকৃপণ সাহায্য না পেলে আজ হয়তো মধুকবি মহাকবি হতে পারত না। হেমাদ্রির মতো সুউচ্চ ব্যক্তিত্বের হৃদয়ের অধিকারী বিদ্যাসাগর তুলনা করেছেন সুবিশাল পর্বতের সঙ্গে। সুবিশাল পর্বতে যেমন সবুজ প্রকৃতি, প্রাণী জগৎ সবাই নিরাপদে আশ্রয় করতে পারে, ঠিক একই রকম ভাবে বিদ্যাসাগরের অন্তরেও যেন অনেক দিন দরিদ্র নিরাশ্রিত মানুষ তার কাছে আশ্রয় পায়। স্বয়ং মধুকবি নিজেকে ধন্য মনে করেন তিনি বিদ্যাসাগরের কাছে আশ্রিত বলে। বিদ্যাসাগরকে এত কাছ থেকে দেখতে পেরে তিনি বুঝতে পেরেছেন তার গুণের কথা, তার মাহাত্ম্যের কথা। তাই যেমন করে গিরিশ অর্থাৎ হিমালয় অনেক প্রাণী, অনেক উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে তার সেই বিশাল পার্বত্য অঞ্চলে, ঠিক তেমনি করে বিদ্যাসাগর তার করুণার দ্বারা, তার দয়ার দ্বারা সমস্ত দিন দরিদ্র মানুষকে আঁকড়ে ধরে, তাদেরকে প্রতিপালিত করে। পরের লাইন, কি সেবা তার সে সুখ সদনে। গিরিশ বা হিমালয়ের মতোই সুবিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন দয়ার সাগর ঈশ্বরচন্দ্র। নিজের ইচ্ছা স্বাদকে অতিক্রম করে তিনি দীন দরিদ্রকে সাহায্য করতেন। সুবিশাল পর্বতের কোলে যেমন সবুজ উদ্ভিদ, বিচিত্র সব প্রাণী জগৎ নিরাপদে থাকতে পারে, ঠিক তেমনি দিন দরিদ্র নিরাশ্রিত মানুষের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছিল বিদ্যাসাগর। কবি নিজেই যখন ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং দুর্দিনে দিন কাটছিল, তখন এই বিদ্যাসাগর তাকে বাঁচিয়েছিলেন। বিদ্যাসাগর কোনো রকম স্বার্থ ছাড়াই কবিকে সাহায্য করে গেছেন, সেই কথাই এখানে বলা হয়েছে। পরের লাইন, দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী। কথার অর্থ দান করে, বাড়ি অর্থাৎ জল, নদী রূপ মানে নদীর মতো, বিমলা অর্থাৎ পরিচ্ছন্ন, কিঙ্করী অর্থাৎ দাসী। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যেমন আপন গতিতে বয়ে চলে স্বচ্ছ নদীর মধ্যে যেমন কোনো দাসত্বের গ্লানি থাকে না, সেরকমই বিদ্যাসাগরের হৃদয়। এরপরে কবি কি বলছেন, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরু দল দাস রূপ ধরি। যোগায় মানে সরবরাহ করা, অমৃত মানে সুধা, অমৃত ফল মানে জীবনের রস, পরম আদরে অর্থাৎ পরম যত্নে, দীর্ঘ শির অর্থাৎ সুউচ্চ সুদীর্ঘ, তরু দল অর্থাৎ বৃক্ষ রাজি, দাস রূপ অর্থাৎ দলের ন্যায় বা দাসের মতো। মহাপর্বতের দাস রূপে যেমন গাছপালাগুলো তার শাখায় শাখায় পাখির দলকে বসবাস করতে দেয়, সুধার মতো অর্থাৎ অমৃতর মতো মিষ্টি ফল দিয়ে যাদেরকে কোনো রকম অন্যের অভাব পেতে দেয় না, সুমিষ্ট ফল যেমন ক্ষুধার্তদের মুখে নির্মল হাসি ফুটিয়ে তোলে, বিদ্যাসাগর ঠিক তেমনই। ব্যক্তি জীবনে চরম আর্থিক অনটনে পড়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ক্ষুধার তীব্র জ্বালা তাকে সহ্য করতে হয়েছে। সেই সময়ে অমৃত ফলদানকারী বৃক্ষের মতোই বিদ্যাসাগর মধুসূদনের ক্ষুধা তৃষ্ণা মিটিয়েছিলেন, তার জীবনে শান্তির স্পর্শ এনে দিয়েছিলেন। এরপরের লাইন, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া, বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে। পরিমলে কথার অর্থ সুগন্ধ, 10 দিশ কথার অর্থ চারিদিক, সব দিক, শীতল শাসী অর্থাৎ শীতল বাতাস, বনেশ্বরী অর্থাৎ বনস্পতি, দিবস অর্থাৎ দিন,
নিশা কথার অর্থ রাত্রি, আর সুশান্ত মানে গভীর বা নীরব, নিবিড়। নিদ্রা অর্থাৎ ঘুম, ক্লান্তি অর্থাৎ শান্তি। অর্থাৎ গাছপালা যেরকম আকাশের ডাকে তার শাখা প্রশাখা প্রসারিত করে, বনস্পতির দল সেই সঙ্গেই মাথা তুলে ওঠে। উচ্চতার দিকে উচ্চতর তারাই দিনের পরিবেশের বিষাক্ত বাতাস শোষণ করে শীতল ঠান্ডা শান্ত বাতাস প্রবাহিত করে, অপূর্ব সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দেয়, বাতাসে তাদের ফুলের সুগন্ধ ভরিয়ে দেয়। তেমনি বিদ্যাসাগর সমাজের সমস্ত আঘাতগুলো নিজে সহ্য করে সমাজের সমস্ত সেই দীন দুঃখীদের আশ্রয় দিয়ে করুণার সিন্ধু হয়েছেন। ব্যক্তি জীবনে কবির দুর্দিনে এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই দয়া মায়া মমতার আশ্রয় দিয়েছিল, তার ছায়া দান করেছিল কবির মাথার উপর। সেই স্নেহের নিবিড় ছায়ায় জীবনের ক্লান্তি, হৃদয়ের গ্লানি দূর হয়ে যায়। এই আশ্রয়দাতা বিদ্যাসাগরের সকৃতজ্ঞ শ্রদ্ধা নিবেদন জানিয়ে আলোচ্য সনেট রচনা করেছেন। অর্থাৎ আমরা বুঝলাম এই কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তির আতিশয্য এবং তার পাশাপাশি তার কবিতার ভাষার গাম্ভীর্য ও মাধুর্য বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি অমৃতাক্ষর ছন্দে রচিত এবং এই ধরনের কবিতাগুলি সনেট কবিতা নামে পরিচিত, যেখানে 14টি লাইন রয়েছে। তার প্রথম রয়েছে 8টি চরণ, যাকে অষ্টক বলে, আর পরবর্তী রয়েছে 6টি চরণ, যাকে ষষ্ঠক বলে। এই মোট 14টি চরণ বিশিষ্ট কবিতাকেই সনেট কবিতা বলে। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কবিতার আরও আলোচনা সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ নিয়ে পরবর্তী ক্লাসে থাকবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।